পিশাচ যোগ চলছে, ভয়ঙ্কর পিশাচ যোগ, সাড়ে সর্বনাশ, শনির সাড়ে সাতি, মানে একেবারে সাড়ে সর্বনাশ করেই ছাড়বে, তাই তো? এবং সব থেকে বড় কথা হচ্ছে এই পিশাচ যোগের যে বিষয়টা, এটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা গুগল নিউজ বা বিভিন্ন জায়গায় যেমন দেখতে পাচ্ছি, বিভিন্ন জ্যোতিষীরা, অ্যাস্ট্রোলজাররা যেভাবে সেটাকে উত্থাপন করছেন, এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। মানে আমরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ছি। আমিও নিজে এটা দেখে ভয় পেয়েছিলাম খানিকটা। পিশাচ যোগ মানে ভয়ঙ্কর ব্যাপার। এই পিশাচ, ভূত পিশাচ এইরকম, ওই যে কালসর্প যোগ আছে না, কালসর্প যোগ আছে, দরিদ্র নারায়ণ যোগ, এইসব শুনছি এখন। যাই হোক, আছে এগুলো জ্যোতিষশাস্ত্র, আমি খানিকটা দেখেছি। তারপরে ওইদিকে আবার প্রেতাবাধ্য যোগ আছে, ঠিক আছে, এরকম যোগ আছে। তার ভেতরে খতরনাক যোগ হচ্ছে এই পিশাচ যোগ। এই পিশাচ নামটি শুনেই বোঝা যাচ্ছে যে এক অদ্ভুত, মানে ভয়ঙ্কর একটি ব্যাপার স্যাপার, এটা বোঝা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, ওই পিশাচ যোগটি শুরু হয়েছে ওই যে 29শে মার্চ, শনি অমাবস্যা বলে সব পাগল হয়ে যাচ্ছিল না, শনির কুপ্রভাব কাদের উপরে পড়বে। ওই 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত এই যোগটা চলবে, মানে যোগ না, দুর্যোগটা চলবে, ঠিক আছে? এই পিশাচ যোগটি চলবে, মানে সহজ কথা 50টা দিন আর কি। আর এই 50 দিন মোটামুটি যাদের জীবনে, মানে যে সমস্ত রাশির উপরে প্রভাব রয়েছে, তাদের সাড়ে সর্বনাশ করেই ছাড়বে, ঠিক আছে? একটু বলতে চাই, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রাশির কথা বলছে, তার মধ্যে বিশেষ 3টে রাশি, যেমন মিথুন রাশি, মিথুন রাশি, মীন রাশি, আর হচ্ছে সিংহ রাশি উপরে বলছে যে বিশেষ কুপ্রভাব পড়বে। আমি কি একটু বলবো যে কি কি প্রভাব পড়বে? একটু পরে শুনছি কি বলছে তো অনেক কিছুই। আমিও তো দিল দিওয়ানা হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। এ কোন জামানা পড়েছে, কোনো নিষেধ নেই, কোনো মানা নেই, এক উন্মুক্ত ডানা জ্যোতিষশাস্ত্র, ঠিক আছে? সিদ্ধান্ত জ্যোতিষ কোথায় যে সিদ্ধত্ব লাভ করছে কিছুই বুঝে পাচ্ছি না। তবে বর্তমান সমাজের প্রেক্ষাপট থেকে এই সম্প্রচারিত যে পিশাচ যোগ, ইহারা কম্পিউটার দেখে, ইহারা ল্যাপটপ দেখে, ইহারা কিছু শ্রুতি অনুসারে ব্যাখ্যা করছেন, কেউ পঞ্জিকা দেখে ব্যাখ্যা করছেন, বলছেন। নিজস্ব কতটুকু গবেষণালব্ধ ব্যাপার রয়েছে, এটা কিন্তু সন্দেহের জায়গায় থেকে যাচ্ছে। কারণ কি বলছি, জ্যোতিষশাস্ত্র কি এটা প্রথমেই জানতেন। সিদ্ধান্ত জ্যোতিষ, ফলিত জ্যোতিষ, যোগ জ্যোতিষ, বহু প্রকার আছে। কিন্তু আমরা মহারাজ এই ক্ষেত্রে একটা কথা আমি না ইন্টারাপ্ট করে পারছি না, সেটা হচ্ছে যে আপনার ক্ষেত্রে আমরা কিন্তু বরাবরই দেখি যে আপনি সবসময় কোনো একটা প্রসঙ্গ বা কোনো একটি বিষয়ে যদি আপনি কোনো সাজেশন দেন বা আমাদেরকে উপদেশ দেন, কোনো অ্যাডভাইস দেন, সেটার পেছনে কিন্তু অনেকটাই জ্যোতিষ থাকলেও বিজ্ঞানসম্মত কারণ এবং বিভিন্ন জ্যোতিষের যে একটা ভীষণ বিস্তৃত একটা জ্ঞান, সেখান থেকে আপনি সমস্তটাই খুব যৌক্তিকভাবে আমাদের কাছে তুলে ধরেন। সব কথা এক কথা, এবং বড় কথা হচ্ছে আমি কোনো মতামতকে কিন্তু উপেক্ষা করি না। ভারতীয় সনাতন সংস্কৃতির যে দর্শন, আমি কিন্তু কোনোটাকে উপেক্ষা করি না, কারণ আমার উপেক্ষার উপরে সেই সিদ্ধান্ত প্রকট হবে এরকম নয়। আচ্ছা, আমি কতটুকু সেই সিদ্ধান্ত জানি তার উপরেই বিচার্য হবে আমার মস্তিষ্ক কতটুকু পিউরিফাইড, শাস্ত্র আমার কাছে কতটুকু পিউরিফাইড। সেই দৃষ্টিকোণ থেকে নিরপেক্ষভাবে বলার চেষ্টা রাখি যে ভারতীয় সনাতন সংস্কৃতির বৈদিক সিদ্ধান্ত যা কিছু এসেছে, তার পুঙ্খানুপুঙ্খ সায়েন্টিফিক তত্ত্ব অনুসারে বিচার বিশ্লেষণ না করতে পারলে বা না জানলে সেই তত্ত্ব অনুসন্ধান করা যেমন কঠিন, প্রচার করা তদপেক্ষা ব্যভিচার এবং কঠিন। আমি ব্যভিচারের ধর্ম করি না। আমার সহজ কথা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের যে অনন্ত দিক, যেমন আমি একটু সহজ কথাই বলি, যারাই পঞ্জিকা দেখে, কম্পিউটার ল্যাপটপ দেখে মোটামুটি মানে সাড়ে সর্বনাশ করেই ছাড়ছেন, যাদের রাশি আছে তাদের তো মোটামুটি সর্বনাশীর জায়গায় নিয়ে চলে যাচ্ছেন, বিষয়টি অন্যরকম, সর্বনাশীকে বসিয়ে দিচ্ছেন সহজ কথায়। আসলে জগদম্বা, জগৎ ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সমগ্র রাশির উপরে বিচরণ করছেন, তার হাতে স্বয়ং সুদর্শন চক্র, তিনি অনন্ত ব্রহ্মাণ্ড চক্র আকারে ঘোরাচ্ছেন, ঠিক আছে? আবার তিনি সাধারণ জীবের রাশি চক্র, আবার তিনি আবার প্রলয় ধ্বংসকারিণী অর্থাৎ সর্বনাশী।
এখন মাকে যখন তখন যেখানে সেখানে সর্বনাশের জায়গায় সবসময় বসিয়ে দিলে তো চলবে না, বুঝতে হবে তো ভাই এর পেছনে আসল রহস্যটা কোথায়। এই জন্য বিজ্ঞানসম্মত দিক দেখার চেষ্টা করতে হবে যে জ্যোতিষ কি। জ্যোতিষশাস্ত্র খুব কঠিন বিষয়বস্তু, বেদের একটি অঙ্গ, আমি পূর্বেই বলেছি ষড় অঙ্গের একটি অঙ্গ। তার ভেতরে যারা যোগ জ্যোতিষ জানেন, ঠিক আছে, বা জ্যোতিষ জানেন, তাদের কিন্তু সরোদয় শাস্ত্র অধ্যয়ন করতেই হবে, বা সরোদয় শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞ হতে হবে, বা সরোদয় জ্ঞান রাখতে হবে। আচ্ছা, কোন জ্যোতিষীর এই সরোদয় জ্ঞানটা আছে আমি একটু জানতে চাই বর্তমান সমাজে। সরোদয় শাস্ত্রের কথা বললে স্বরের কথা উঠে আসে, 49 প্রকার বায়ুর কথা উঠে আসে। আমাদের বডির ভেতরে 49 প্রকার বায়ু কোথায় কিভাবে খেলা করছে, আর 3.5 লক্ষ নারী রয়েছে, তার ভেতরে বায়ু কোথায় কিভাবে প্রবাহিত হচ্ছে, কখন কোন মুহূর্তে কোন লগ্নে কিভাবে তা প্রকট হচ্ছে, কখন স্থিমিত হচ্ছে, কখন চঞ্চল হচ্ছে, কখন কোন দিকে প্রবাহিত হচ্ছে, কতটুকু আকারে প্রবাহিত হচ্ছে, কতটুকু দীর্ঘানুসারে প্রবাহিত হচ্ছে, হ্রাস্য আকারে প্রবাহিত করছে, সমস্ত বিষয় জানতে হবে এই সরোদয় শাস্ত্র অনুসার। সেক্ষেত্রে মহারাজ আপনি যে বিষয় এই জ্যোতিষ এই জন্যই তো বলছি জ্যোতিষ চর্চার আগে সরোদয় শাস্ত্র জানতে হবে, এবং যোগ এবং আয়ুর্বেদিক সিদ্ধান্ত বি পর্যন্ত জানতে হবে, বাস্তুশাস্ত্র বি জানতে হবে। এবং এটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, কারণ আমি পরিষ্কার বলে দিচ্ছি, যারা যোগ জ্যোতিষ জানেন তারা দেখা মাত্রই বলে দিতে পারবে যে তোমার ভূত ভবিষ্যৎ। ইভেন তোমাকে না দেখেও পর্যন্ত বলে দিতে পারবে যে তোমার ভূত ভবিষ্যৎ কি। মানে যোগ জ্যোতিষ কত বড় কঠিন বিষয়। এবং সব থেকে আরও একটি তাজ্জব ব্যাপার, এই যে যাদের উপরে এই যে মানে পিশাচ যোগ চলবে এই 50 দিন ধরে, প্রথমে জানতে হবে এই যে 3 রাশির কথা বলা হয়েছে। আমি মনে করো সিংহ রাশি, আমি তখন ভীত সন্ত্রস্ত, আমার সিংহ রাশি, আমার এইবার কি হবে, এই 50 দিন তো আমার সাড়ে সর্বনাশ করে ছাড়বে বলছে। তো এখন বাস্তবিক আমি কি সিংহ রাশিতে? তো যদি সেই ব্যক্তি সিংহ রাশিতে না হয় তাহলে তো আরও বেশি সর্বনাশ, উদ্দেশ্য চিন্তা করতে করতে আর সমস্ত 12টা বেজে যাবে। তাহলে প্রথম বিচার্য বিষয় হচ্ছে আমি সিংহ রাশির কিনা, এটা আগে বিচার্য বিষয়। তার আগে বিচার্য বিষয় এখন শনির যে রাহুর সাথে মিলেছে, বন্ধুত্ব তৈরি হয়েছে, এই 50 দিন ধরে মোটামুটি সাড়ে সর্বনাশ করে ছাড়বে। কেন বলছে গ্রহ নক্ষত্রের যে পরিবর্তন ঘটে যায়, এই পরিবর্তনের উপরে দাঁড়িয়ে রাশি চক্রের উপরে কিছু কুপ্রভাব পড়ে, দুষ্প্রভাব পড়ে, আবার সুপ্রভাবও পড়ে। তো দেখা যাচ্ছে 29শে মার্চ শনি কিন্তু কি করছে, মিনে প্রবেশ করেছিল, বা যাই হোক, এইবার অটোমেটিক কিন্তু রাহু কিন্তু মিনে ছিল। আচ্ছা, তাহলে যদি মিনে গিয়ে, অর্থাৎ মিনের ভেতরে যদি শনি ঢুকে যায়, তার আগে যদি রাহু সেখানে বসে থাকে, তাহলে শনি এবং রাহুর সাথে মিলন হচ্ছে। এই 50 দিন ধরে মোটামুটি ওরা ওইখানে রাস তরঙ্গ সৃষ্টি করবে, আর ওই রাস মানে হচ্ছে জগতের জন্য সাড়ে সর্বনাশ। এক্ষেত্রে পরিষ্কার। মীন রাশির ক্ষেত্রে এইবার এই যে 50 দিন ধরে মিলছে, তো এই শনি এবং রাহু, আমাদের জ্যোতিষশাস্ত্রে রাহুকে বলা হয়েছে পাপ গ্রহ, ক্লিয়ার। আবার বিষ্ণু ধর্মোত্তর পুরাণ শাস্ত্রে বলা হয়েছে পাপ গ্রহ নয়, পাপদায়ক গ্রহ। পাপদায়ক অর্থাৎ পাপ দেয়, ইয়েস, পাপ প্রদান করে। তাই কিভাবে পাপ প্রদান করে রাহু? পাপ গ্রহ শুধু বলছে না, পাপদায়ক, পাপ দান করে। কিভাবে পাপ দান করবে? তার তো একটা কারণ থাকবে, ভাই আমি পাপ তোমাকে দান করছি, এটাকে বিচার করবে। আমি তো বলবো যে সব থেকে উৎকৃষ্ট সিদ্ধান্ত হচ্ছে এটাই, যে রাহু পাপদায়ক অর্থাৎ পাপ প্রদান করবে। এবার কোন প্রক্রিয়ায় করবে? জ্যোতিষশাস্ত্র কর্মবাদকে স্বীকার করেছে, জ্যোতিষশাস্ত্র কর্মবাদকে স্বীকার করেছে। জ্যোতিষশাস্ত্র সিদ্ধান্ত অনুসারে বা বৈদিক সিদ্ধান্ত অনুসারে 16 সংস্কার আছে, 16টি সংস্কার আছে। 16টি সংস্কারে প্রথম সংস্কার কি, এইটা মাথায় নেই, এবার জ্যোতিষগিরি করা আমি শুরু করে দিলাম। প্রথম সংস্কার হচ্ছে গর্ভাধান। গর্ভাধান, দ্যাট ইজ কল্ড এন ইংলিশ ওয়ার্ড ফার্টিলাইজেশন, মেডিকেল সিদ্ধান্ত অনুসারে, অর্থাৎ গর্ভ নিষেক। হ্যাঁ, যেটা হচ্ছে মাতৃসত্তার জরায়ুতে ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে শুক্রাণু, বা শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করবে। আমাদের বৈদিক সিদ্ধান্ত অনুসারে এই অবস্থাকে বলা হয় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনাত্মক যে বিন্দু, এই অবস্থাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন অর্থাৎ গর্ভাধান। হঠাৎ করে গর্ভাধানে কেন গেলাম? অনেকে বলবেন ইনি খুব কঠিন করে বলেন। আমি আসলে লিগ্যাল কথা বলছি, শাস্ত্রীয় সিদ্ধান্তই বলছি, এবং উৎকৃষ্ট দর্শনের কথা বলছি। এই জন্য তোমার জন্য যেটা আলু পটল বেগুন, ভাই পোড়া বেগুন খেতে তোমার খুব পছন্দ,
এই জন্য এটা ভালো লাগবে না তোমার। পরিষ্কার সত্য হচ্ছে, পরিষ্কার সাচ্চা এবং সত্য কথা হচ্ছে এটাই। গর্ভাধান জানতে হবে জ্যোতিষশাস্ত্র জানার আগে। এখন আমি কোন রাশিতে আছি আমি এখন বুঝবো কী করে আমার কোন রাশিতে জন্ম? এখন একজন জ্যোতিষীর কাছে জন্ম কুণ্ডলী বিচার করতে দিল, কোষ্ঠী বিচার করতে দিল, সে বলল ইয়েস। এবার সে তখন বলছে কি, এবার কম্পিউটার দেখছে, আচ্ছা আপনার কত সালে জন্ম? বলে 1983 সালে জন্ম। কোন দিনে কোন বারে? ঠিক আছে, এইটা জানার পরে এবার তখন রাশিচক্র নির্ধারিত করছে। না, এটা অ্যাবসলিউট রাশিচক্র নয়, এটা একটি ব্যবহারিক এবং একটা এক্সটার্নাল দিক। এখানে 90% ক্লিয়ার না, 10% হয়তো সম্ভাবনা থাকতে পারে, আবার সেটা 100%-এ গিয়ে দেখা যাচ্ছে একেবারে অকেজো হয়ে গেল। তার মানে আমি একটি ভুল সিদ্ধান্তের উপরে আছি। এই গর্ভাধান বলছিলাম তার বিশেষ কারণটি এবং ব্যাখ্যাটি জানার দরকার। কারণ হচ্ছে যারা প্রকৃত যোগ জ্যোতিষ জানেন, যারা উৎকৃষ্ট যোগী, যারা এই জ্যোতিষ চর্চা করেন, যারা ত্রিকালদর্শী উৎকৃষ্ট মহাপুরুষ, তারা কখনোই তারা বাহ্যিক এই যে ভূমিষ্ঠ হওয়ার পরে যে জন্ম রাশি চক্র নানান কিছু বিচার বিশ্লেষণ হয়, যেটা টাইম নির্ধারণ করা হয়, এটা করেন না। উৎকৃষ্ট যোগী যারা, তারা গর্ভাধানটাকে জন্ম দিন বা জন্মক্ষণ বলে স্বীকার করেন। আচ্ছা, এই জায়গা থেকে বিচার করতে হবে। এখন কোন জ্যোতিষ এবার বলতে পারবে যে এই পুরুষ আর এই মাতাজিটি একসাথে মিলিত হয়েছিল, ওই সময় গর্ভাধান হয়েছিল? ওটা কম্পিউটারে খুঁজে পাবে? একমাত্র মেডিকেল ডক্টরের কাছে গেলে হয়তো বিচার বিশ্লেষণ করে নানান কিছু করে ধরা পড়বে। তাই তো, তখন ধরা পড়বে যে তোমার এই সময় নিষিক্ত হয়েছিল। এবং এই বিষয়ে বাবা মার অত্যন্ত সতর্ক থাকতে হবে। তারপরে এত সহজ বিষয়বস্তু না। তারপর মিনিমাম যদি তার গর্ভাধানটাকে যদি আমার বিচার বিশ্লেষণ করতে বা জানতে হয়, ধরো আমি সাধক নই, ত্রিকালদর্শী না, আমার ত্রিনয়ন খোলেনি, তাহলে মিনিমাম আমার মেডিকেল সায়েন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। আমাকে ল্যাবে ফেলে দেখে নেবো যে তোমার এই দিনে শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত হয়েছিল বা এই সময় মিলেছিল। বোঝা যাচ্ছে? তা তুমি কি মেডিকেল সায়েন্সটা জানো জ্যোতিষী? সেটাও জানো না। তাহলে না জানলে তুমি কি করে বিচার করবে? তো বলে তোমার বাইরে হয়ে পড়েছিল, ওইটাই আমরা বিচার করি না। তার সিদ্ধান্ত বলছে না, অ্যাবসলিউট সিদ্ধান্ত সেটা বলছে না। আমি পরিষ্কার বড় বড় জায়গায় গ্রন্থে দেখিয়ে দিতে পারি, বড় বড় মহাপুরুষদের সিদ্ধান্ত দেখিয়ে দিতে পারি, যারা এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করতেন। সেই এই হস্তক্ষেপ করতে পারে না। এই জন্য প্রথমেই বিচার করব যে যারা মিথুন রাশি, মীন রাশি এবং সিংহ রাশিতে মনে করছেন আদৌ আপনার সিংহ রাশি কিনা মিথুন রাশি কিনা, সেটা একমাত্র আপনার বাবা মা বলতে পারে, আর একজন উৎকৃষ্ট যোগী বলতে পারে কখন আপনার এই গর্ভাধান হয়েছিল। সেই সময় অনুসারে আপনার রাশিচক্র নির্ধারিত হবে উৎকৃষ্টভাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন যে শনি রাহুর সাথে মিলেছে, এখন পঞ্জিকায় যে কোনো একটি টাইম অনুসারে বিচার বিশ্লেষণ করে বলেছে, কিন্তু অ্যাবসলিউট এখন শনি রাহুর যোগ চলছে কিনা এটা অ্যাবসলিউটলি কে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ কে দিতে পারবে? সবাই তো এখন এটা বলে লাফাচ্ছে। প্রথমেই তো আমাকে জানতে হবে অ্যাস্ট্রোফিজিক্স সম্পর্কে, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে, মহাকাশ তত্ত্ব সম্পর্কে, স্পেস জানতে হবে, গ্রহ নক্ষত্র সম্পর্কে জানতে হবে। এখন কোথায় কীভাবে যাচ্ছে? কজন জ্যোতিষীর বাড়িতে দূরবীক্ষণ যন্ত্র রয়েছে, টেলিস্কোপ রয়েছে? কজন জ্যোতিষী ল্যাবে ফেলে দেখছেন যে এখন গ্রহ এদিক থেকে ঘুরছে? বড় জোর একটু শিয়ালদায় গেল, বড় জোর কলেজ স্ট্রিটে গেল, বড় জোর কোনো একটি বাজারে গেল, গিয়ে বলে একটা বড় ধরনের পঞ্জিকা দাও তো, সিদ্ধান্ত পঞ্জিকা না পঞ্চাঙ্গ নানান কিছু একটি দাও তো। কারণ ভারতীয় সনাতন সংস্কৃতিতে সিদ্ধান্ত, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বা পঞ্চাঙ্গ এগুলোকে মানা হয়, কারণ এখানে বিশেষভাবে গণনা করে নিয়ে আসা হয়েছে। এই জন্যে যারা এখন বিচার বিশ্লেষণ করে বলছেন তারা ভাবছেন বোধহয় আমরা ঠিকই বলছি। আরে ভাই, কালচক্র প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, কাল চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? কল্পনার অতীত। গ্রহ নক্ষত্রের যে কক্ষচ্যুতি ঘটছে, তার কক্ষ থেকে সরে যাচ্ছে, এগুলো কল্পনার অতীত। কিভাবে ঘটছে? এই জন্য শুধু পঞ্জিকায় লিখে দিয়েছেন একজন, তিনি তো ভাই তখনকার সময় লিখেছিলেন, তখনকার সেই সময় সেইভাবে সাইন্টিফিক ওয়েতে এবার লিখেছিলেন বটে, কিন্তু কালচক্রে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। এ কল্পনার অতীত। এর হিসেব কার কাছে আছে? যিনি কাল জানেন, মহাকাল তত্ত্ব জানেন। তুমি কালই জানো না, টাইমই জানো না, স্পেসই জানো না, তুমি যাচ্ছ গ্রহ নক্ষত্রের সম্পর্কে বিচার বিশ্লেষণ করতে, আর মানুষের সম্পর্কে বলছে এই 50 দিনে তোমার মোটামুটি সাড়ে সর্বনাশ করে ছেড়ে দেবে। এবার বাতাও দেখি কি বলছে যাদের মিথুন রাশি এবং সিংহ রাশি আর মীন রাশিতে। বলছি, কিন্তু আমি আপনার এই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা আমি একটু বলতে ইচ্ছা করছে। আপনার কিছুদিন পূর্বে একটি লেকচার আমরা দেখেছিলাম যে জ্যোতিষী কারা হতে পারেন, ওখানে আপনি একটা বিস্তৃত ব্যাখ্যা দিয়েছিলেন যে কারা জ্যোতিষ হওয়ার যোগ্য। তখন আমরা শুনেছি বটে, কিন্তু আজকে সরাসরি আপনার কাছে শুনে অনেকখানি আরও জানতে পারলাম যে যিনি জ্যোতিষী হবেন তাকে অন্তত পক্ষে
মহাযোগী হতে হবে এবং একজন সায়েন্টিস্ট, একজন সর্বনিম্ন একজন সায়েন্টিস্ট হলে বেটার, আমি মেনে নেবো তাকে। সর্বনিম্ন একজন যদি সায়েন্টিস্ট হয় তাহলে মেনে নেব। এই জন্য জ্যোতিষ শাস্ত্র আর জ্যোতির্বিজ্ঞান এই জায়গায় ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে কেন? ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে কেন? এটা কেউ মানতে পারছে না কেন? কারণ এই সমস্ত ভ্রষ্টাচারীদের কারণে আজকে আমাদের মতো এইসব অপসম্প্রচারকারীদের জন্যে এই সমস্যাটা তৈরি হচ্ছে। কিন্তু জ্যোতির্বিজ্ঞানের থেকে অনেক ঊর্ধ্বের জিনিস, এটা ধারণা নেই কারণ। এই যে বর্তমান যে বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান বলে লাফাচ্ছে, তো 0% কিছুই জানে না ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্র সম্পর্কে। এবার কথা বলবে আপনি তাহলে বড় বিজ্ঞানী, ঠিক আছে? এক ধরনের না, আমি তাদেরকে অপমান করবার জন্য এটা বলছি না, আমি বলছি জ্যোতিষ শাস্ত্র কত বড় বিজ্ঞান সেটাকে উপমা দিতে গিয়ে আমি এই কথা বলছি যে যদি সেটা কেউ সঠিকভাবে জানে তাহলে বুঝতে পারবে যে এই বর্তমান আধুনিক জড়জাগতিক যে জ্যোতির্বিজ্ঞান তার কাছে অনেক ছোট বাচ্চা। আচ্ছা, কারণ জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে জানতে গেলে তাকে প্রথমেই জানতে হবে সূর্যবিজ্ঞান, চন্দ্রবিজ্ঞান, নক্ষত্র বিজ্ঞান। সূর্যবিজ্ঞান কাকে বলে? প্রাচীনকালে ঋষিরা এইগুলো নিয়ে তপস্যা করতেন। এই সূর্যবিজ্ঞান সম্পর্কে পৃথিবীর বিখ্যাত মহাপুরুষ সাক্ষাৎ সদা শিব শঙ্কর মহাযোগী যোগীরাজ যোগেশ্বর মহর্ষি স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ, ইনি সূর্যবিজ্ঞান সম্বন্ধে অষ্টাদশ শতাব্দীতে এসে কমপ্লিটলি ডিক্লেয়ার করেছিলেন এবং দেখিয়েছিলেন কাকে বলে। তুমি জ্যোতিষ চর্চা করছো, সূর্যবিজ্ঞান জানো না? সূর্যের কত কোটি রশ্মি তা নিয়ে খেলা করতে হবে, তার সম্পর্কে সংযোজন বিয়োজন করতে শিখতে হবে, বস্তু তৈরি করতে শিখতে হবে, তার বিজ্ঞান, তার রিয়ালাইজেশন এবং তার যে কেমিক্যালাইজেশন এগুলো করা শিখতে হবে, জানতে হবে, তারপরে তোমার কাছে বস্তু প্রকট হবে, তুমি বলতে পারবে। এসব কিছুই নেই, শুধু আমি জ্যোতিষী একজন। এই ধরনের জ্যোতিষীর কথা আমি বলি না, এই সমস্ত জ্যোতিষশাস্ত্রের কথা আমি বলি না। জ্যোতিষশাস্ত্রের উৎকৃষ্ট যে বিজ্ঞান সেটাকে যারা না জেনে এটা সম্প্রচার করছেন তারা ভ্রষ্টাচার করছেন। আর এই যে কী সব বলছে, এই সমস্ত সিংহ রাশি, মীন রাশি, এইসব এদেরকে কুপ্রভাব পড়বে আর এরাই হয়ে যাচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত এবং কি হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। বাস্তবিক তাদের যে জন্মকুণ্ডলী কোথায়, তাদের জন্মকোষ্ঠী কি, প্রকৃত তত্ত্ব কি, তার কত সালে জন্ম, কোন জায়গায় জন্ম, কিভাবে, এসব কিছুই ঠিক নেই। আর দুম করে এখন মানুষ শুধু মেলাচ্ছে। এখন কি বলছে দেখি, বাতাও শুনি। মহারাজজি সিংহ রাশির ক্ষেত্রে বলছে যে এই প্রথমেই আপনি যেটা বললেন যে শনি এবং রাহুর একটা সংযোগ ঘটবে ঘরে জাতক জাতিকাদের, তাতে বলছে যে চাকরিতে অর্থ এবং চাকরির পদ দুটোই ক্ষতির সম্মুখীন হতে পারে, কর্মকর্তাদের সঙ্গে, বসের সঙ্গে খারাপ সম্পর্ক হতে পারে, দেখো পরিবারে বিবাদ দেখা দিতে পারে। মিথুন রাশি তো আরো ভয়ানক, বলছে রাগ নিয়ন্ত্রণ করুন, না হলে জেলে পর্যন্ত যেতে পারবেন। শত্রুদের সাথে সতর্ক থাকুন, মানে জমি সংক্রান্ত ব্যাপার, রিয়েল এস্টেট ইত্যাদি। এবং মীন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওখানেও তাই 50 দিনের ঝামেলা। এবং মীন রাশিতে আরো একটা জিনিস অ্যাড আছে, সেটা হচ্ছে শনির 7.5 দ্বিতীয় পর্ব, ওইটা। হ্যাঁ, এইবার এখানে বলছে একেবারে সঙ্গীর সাথে মতভেদ, ডাইভোর্স হয়ে যেতে পারে, প্রেম জীবনে ফাটল দেখা দেবে, স্বাস্থ্যের প্রচণ্ড ক্ষতি হবে ইত্যাদি। এই সব লেখা রয়েছে এই 3টে রাশির ক্ষেত্রে। আরও অনেক বিস্তৃত ভয়ানক ভয়ানক কথা, সেগুলো আমি আর বলছি না, এইটুকুই। ঠিক আছে, লিখেছে তাদের পঞ্জিকা অনুসারে এই সিদ্ধান্তটা এসেছে, হয়তো তারা বলেছে, কিন্তু এইটা যারা প্রচার করছে তারা আবার নিচে লিখে দিয়েছে যে এই চ্যানেল থেকে, এই নিউজ চ্যানেল থেকে, এই সম্প্রচারিত পত্রিকা থেকে কিন্তু এটা যাচাই বাছাই করেনি, আপনারা কিন্তু ভালো জায়গায় পরামর্শ নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ একদম, এই আছে না, এইটাই রয়েছে যে এর জন্য আমরা দায়বদ্ধ। তাহলে তুমি যখন নও তাহলে এটা প্রচার কেন করছো ভাই? কেন প্রচারটা করছো বলো এখানে যে এই সিদ্ধান্তটা সঠিক নয়, আমাদের কাছে পরিষ্কার না, প্রথম থেকে আগে এটা বলো। তুমি লাস্ট থেকে 2 লাইনে একটু কোথায় গোপনে, মানুষ ওটা আর পড়ছে না, মোটামুটি মানুষ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং নিউজ পেপারটা দেখছে, তোমার বেড়ে যাচ্ছে, অ্যালগরিদমটা বেড়ে যাচ্ছে, ভালো আসছে সিগন্যালটা। তুমি কি সিগন্যালের জন্য কাজ করছো? প্রকৃত সমাজ মাধ্যমে সত্য সম্প্রচারিত হবে, প্রকৃত বিজ্ঞান সম্প্রচারিত হবে, প্রকৃত সভ্যতা প্রচারিত হবে, এইটার জন্য সমাজ মাধ্যম। যেখানে বিকৃতিকরণ, যেখানে বিকলাঙ্গতা আসবে, যেখানে অপসংস্কৃতি আসবে, যে অপসম্প্রচারে মানুষ বিভ্রান্ত হবে, উদ্ভ্রান্ত পথিকের মতো তারা পাপাচ্ছন্ন হবে, তাদের জীবন ভ্রষ্টাচারে পরিপূর্ণ হবে, সেইটা তুমি সম্প্রচার করছো আর নিজেকে তুমি
একজন সমাজের মহান বলে দাবি করছো বা সমাজের একজন শরিক বলে দাবি করছো, তুমি তো অসামাজিক, পাশবিক। সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় প্রকৃত তত্ত্ব অনুসন্ধান না করে, প্রকৃত তত্ত্ববিজ্ঞান না জেনে তা প্রচারের দায়িত্ব নেওয়া উচিত না। যেমন আমি কিন্তু এটা প্রচার করছি না, জ্যোতিষ বিজ্ঞান কিন্তু আমি প্রচার করছি না। না, আপনি মানে সঠিক পথটা আমি বলছি যে জ্যোতিষ বিজ্ঞানের যে পূর্ণত্ব কোথায়, আমরা কি পূর্ণত্ব জানি কি জানি না? সহজ কথা, আমি যদি এখন জ্যোতিষ বিজ্ঞানের পূর্ণত্ব নিয়ে থাকতাম তাহলে তো জ্যোতিষ চর্চাগিরি শুরু করে দিতাম। আমি ভাই 10 হাত দূরে কি আছে সেটা দেখতে পাচ্ছি না, একজনের মানুষের জন্মকুণ্ডলী জন্মকোষ্ঠী নিয়ে একদম বিচার বিশ্লেষণ ভূত ভবিষ্যৎ বলে দিচ্ছে। সুতরাং সিদ্ধান্তটা আমাদের কাছে একটু অস্পষ্ট সিদ্ধান্ত, ঠিক আছে? আমার বক্তব্য হচ্ছে যারা এই যে মিথুন রাশিতে, সিংহ রাশিতে এবং মীন রাশিতে যারা আছো বা যারা আছেন, তারা প্রথমে বিচার করুন যে সত্যি সত্যি আপনার জন্ম কোন রাশিতে, প্রথমে এটা বলবো। তারপরে এটা অনুসন্ধান করুন যে জিনিস প্রচারিত হচ্ছে সেটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া জেনে শুনে প্রচারিত হচ্ছে কিনা। শুধু কি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, না পঞ্চাঙ্গ সিদ্ধান্ত অনুসারে, পঞ্জিকা অনুসারে? যদি শুধু না বেনি মাধব শিলের পঞ্জিকা অনুসারে পশ্চিমবঙ্গের, তাই তো? হ্যাঁ। তো নাকি কোনো একজন মহাপুরুষ ত্রিকালদর্শী তিনি কাল সম্পর্কে জেনে এটা বলছেন। অনেকে বলবেন যে যারা এই সিদ্ধান্ত পঞ্জিকা এটা সেটা তৈরি করেছেন তাদেরও হয়তো প্রাচীন আত্মা এই তত্ত্ব অনুসন্ধান করে বলে দিয়ে গেছিলেন, তার টাইম এইবার হিসেব করে বসানো হচ্ছে। না, এটা করলে চলবে না, কারণ টাইমের অনন্ত খেলা রয়েছে। হয়তো কিছু কিছু জায়গা অবশ্যই মিলবে না, তা বলছি না, মিলবে, কিন্তু টাইমের অনন্ত খেলা রয়েছে। এই জন্যে যারা ভয় পেয়ে যাচ্ছেন তারা প্রথমত ভয় পাবেন না, কারণ কর্মবাদকে স্বীকার করেছে। ভারতীয় যদি ষোড়শ সংস্কার যে আমাদের যদি থেকে থাকে, তার ভেতরে হচ্ছে গর্ভাধান, বিবাহ তো রয়েছে, ঠিক আছে, পুংসবন রয়েছে, সীমন্তোন্নয়ন রয়েছে, এসব নানান কিছু রয়েছে। তো এইগুলো কিন্তু কর্মবাদের উপরে প্রতিষ্ঠিত। বলছে একজনের জন্ম নির্ধারিত হয়, সঠিক প্রক্রিয়ায় জন্ম নির্ধারিত হয় তার ওই গর্ভাধান অবস্থা থেকে। যদি গর্ভাধান পরিপুষ্ট না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে সেই জাতক জাতিকার পাপ কাটে না। যখন সেই শুক্রাণু এবং ডিম্বাণু একটি পরিপক্ক পবিত্র অবস্থার ভেতর থেকে মিলিত হয়, তখন নাকি জরাই পবিত্র হয় এবং পাপ সেখান থেকেই দূরীভূত হয়ে যায়। অর্থাৎ কর্মবাদের উপরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠিত। এবং যদি আমরা গৃহসূত্র, ঠিক আছে, গভীর গৃহসূত্র এবং সুশ্রুত সংহিতা, স্মৃতি সিদ্ধান্ত যদি আমরা দেখি, তাহলে সেখানে মন্ত্র উচ্চারণ পর্যন্ত আছে। সেই মন্ত্র উচ্চারণ ক্ষেত্রে সেখানে সূর্য প্রণাম, দেবতাদেরকে আহ্বান এবং মানে বিন্দু, অর্থাৎ যে আমাদের যে ঐশ্বর্য শক্তি যখন নিষিদ্ধ হবে মাতৃগর্ভে, তখন সেই সময় মন্ত্র উচ্চারণ এবং তার বিবিধ কলা কৌশল এবং প্রক্রিয়া রয়েছে, সেই অনুসারে একটি সঠিক গর্ভাধান হবে, তখন একটি উৎকৃষ্ট সন্তানের জন্ম হবে, সেই সন্তানের জীবনীতে একটি সঠিক রাশি তৈরি হবে, সেই রাশি অনুসারে তার এইবার ভূত ভবিষ্যৎ বলা যাবে বা নির্ধারিত হবে, ঠিক আছে? এরকম সব ব্যাপার রয়েছে। সুতরাং কর্মবাদের উপর প্রতিষ্ঠিত। যদি পুংসবন ঠিক না হয়, গর্ভাধান ঠিক না হয়, তাহলে সেখানে বলছে যে তাহলে বিকৃতিকরণ আসবে। তো সেইটা সম্পূর্ণ আগে তো বিচার করতে হবে যে তার গর্ভাধানটা কিভাবে হয়েছে এবং কোন সময়টা হয়েছে। সেইটা যদি সঠিকভাবে না জানে, তাহলে বাইরের থেকে দেখে তো বিচার করলে হবে না ভাই। আমরা তো চোখে দেখছি, তোমাকে আমি দেখছি, বাস্তবিক কি তোমাকে দেখছি তোমাকে, কিন্তু কতক্ষণ পরে দেখছি, ধারণা আছে এটা? তোমার উপরে একটি আলো পতিত হচ্ছে, সেই আলোটা রিফ্লেক্ট আমার চোখে আসছে, রিফ্লেক্ট হয়ে রিফ্লেকশনটা, তারপরে তো তোমাকে আমি দেখছি। তারপরে অনেক ক্রিয়া আছে, তারপরে তো আমি মিনিমাম তোমাকে দেখছি, তাই তো? তাহলে এর মাঝখানে কিছুক্ষণ ফাঁকা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে কিনা? যেমন আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, সূর্য থেকে আলো আসতে কতক্ষণ সময় লাগছে? 8 মিনিট সামথিং, 8 মিনিট 20 সেকেন্ড, হ্যাঁ 19 সেকেন্ড, 20 সেকেন্ড, 18 সেকেন্ড সামথিং সময় লাগে। তাহলে ওই আলোটা আমার চোখে এসে নির্গত হচ্ছে, তখন আমি দেখছি, কিন্তু 8 মিনিট আগে তো সূর্য। তার মানে এটা কি রিফ্লেকশন? সূর্যের ছায়া বলা যেতে পারে। তার মানে এই যে আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছো, এখানে একেবারে সামনাসামনি, তারপরেও বলা যাচ্ছে না যে আমি তোমাকে দেখছি, আমি আসলে দেখছি তোমার একটি রিফ্লেক্টেড ছায়া। একদমই তাই। তাহলে বাস্তবিক যার জন্ম কুণ্ডলী বিচার করা হবে, কোষ্ঠী করা হবে, তাহলে সেটাকে কিভাবে দেখতে হবে? এটা কে দেখবে? এটা একমাত্র উৎকৃষ্ট ত্রিকালদর্শী জ্যোতিষ বিজ্ঞানী দেখবে, মানে যিনি একজন সঠিক মহাযোগী।
আদারওয়াইজ এই সমস্ত ভড়ংবাজি যে ভ্রষ্টাচারী তিনখানা গ্রন্থ পড়ে এসে ওই কম্পিউটারে ল্যাপটপে ফেলে পঞ্জিকা পাশে রেখে বগল ডাবায় দুইখানা কাগজে লেখালেখি করে ছক কষে এই যে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলছে যে তোমার সাড়ে সর্বনাশ করে ছাড়বে এই 50 দিন, মোটামুটি শনি রাহু মিলে গিয়ে তোমার মোটামুটি যাই হোক একটা কিছু করে দিয়ে ছাড়বে, তোমার অর্থনৈতিক, শারীরিক, মানসিক সব শেষ করে দিয়ে ছাড়বে এই 50টা দিন, এইরকমভাবেই প্রচারিত হচ্ছে। আমি বলবো এইসব অপসিদ্ধান্ত, এদের দিকে কখনোই দৃষ্টিপাত করবেন না, আর এই সম্প্রচার সমাজ থেকে নিষিদ্ধ হওয়া উচিত খুব তাড়াতাড়ি।